ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। এখন করব আমরা ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2021। এখানে ইতিহাস, ভূগোল, সংবিধান এবং অর্থনীতি থেকে টোটাল 17টি প্রশ্ন আমরা করব। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই একটি করে লাইক এবং আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমার ভিডিওটি করতে আরও আমি উৎসাহিত হব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। এছাড়াও আরেকটা বিশেষ কথা, যে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো চেক করতে পারো। সমস্ত ভিডিওগুলো প্লেলিস্ট আকারে করা রয়েছে, তো দেখার অনুরোধ জানাই। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে ইতিহাস। নিম্নলিখিতর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার বা ডেনমার্ক উপনিবেশ ছিল? এটা সঠিক উত্তর কি হবে? অপশন সি, শ্রীরামপুর এর হুগলি, অর্থাৎ হুগলির শ্রীরামপুর। দেখো, ডেনমার্কের অধিবাসীরা দিনেমার নামে পরিচিত। 1616 সালে এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন করে ভারতে বাণিজ্য করতে আসে এবং ট্রাঙ্কুবার 1620 এবং বাংলার শ্রীরামপুরে 1755 এরা বাণিজ্য কুটি স্থাপন করে। 2, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে নানা সাহেব। কানপুরের নানা সাহেব। অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো, এখানকার নেতা আর বিদ্রোহের স্থান বলে দেওয়া হয়েছে। নেতা হচ্ছে নানা সাহেব, বিদ্রোহের স্থান হচ্ছে কানপুর। নেতা হচ্ছে বেগম হজরত মহল, ইনি লখনৌ শাসন করেছিলেন বা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। দ্বিতীয় বাহাদুর শাহ হলো দিল্লিতে বিদ্রোহ করেছিলেন, আর ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। নাম্বার 3, কোন মোগল সম্রাট দ্বীন-ই ইলাহি প্রচলন করেন? সঠিক উত্তর হচ্ছে আকবর। এই আকবর দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন। আকবর 1582 সালে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন। তার হিন্দু মন্ত্রী বীরবল ফৈজি ও আবুল ফজল এই ধর্ম গ্রহণ করেন। বীরবল প্রথমে গ্রহণ করেন। নাম্বার 4, অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মগধ। মগধ সাম্রাজ্যের অধিপতি ছিলেন অজাতশত্রু এবং তার উপাধি ছিলেন কুনিক, কারণ তিনি তার নিজের পিতাকে হত্যা করে নিজেই সিংহাসনে বসেছিলেন, তাই তার উপাধি ছিল কুনিক। নাম্বার 5, বাংলায় রেনেসাঁসের জনক কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়কে। এই রাজা রামমোহন রায় হলো বাংলার রেনেসাঁসের জনক। রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের পথিকৃৎ, আধুনিক ভারতের জনক। ভারতের প্রথম আধুনিক মানুষ হিসাবে তিনি পরিচিত। জওহরলাল নেহরু তাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে আখ্যায়িত করেছেন এবং রবীন্দ্রনাথ তাকে ভারত পথিক বলেও আখ্যায়িত করেছেন। নাম্বার 6, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে 1936 সালে। 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় এবং যার প্রথম অধিবেশন লখনৌতে বসে এবং তার সভাপতিত্ব করেন সহজানন্দ সরস্বতী। নাম্বার 7, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? সঠিক উত্তর হচ্ছে সিন্ধু সভ্যতা। হরপ্পা, মহেঞ্জোদারো এবং রাখিগড়ের যে অংশে খনন কার্য চলছে সেই অংশে নগর উন্নয়ন পরিকল্পনার অন্তর্গত ছিল বিশ্বের প্রথম নগরাঞ্চলীয় নিকাশি ব্যবস্থা। শহরে বাড়ির মধ্যে স্বতন্ত্র কূপ থেকে জল তোলা হতো। কোনো কোনো ক্ষেত্রে একাধিক বাড়ি একটি সার্বজনীন কূপ থেকে জল নিত। স্নানের জন্য নির্দিষ্ট ঘরটি থেকে নালীপথে বর্জ্য জল ঢাকা নর্দমার দিকে পাঠানো হতো। এই ঢাকা নর্দমাগুলি শহরের প্রধান প্রধান রাস্তার দুই পাশে অবস্থিত ছিল। নাম্বার 8, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে বেলগাঁওতে। 1924 সালে বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথম এবং শেষবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন। নাম্বার 9, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? সঠিক উত্তর হচ্ছে পালি। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? পালি লিপিতে লেখা।
হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক এর তিনটি ভাগ: সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। এই ধর্মশাস্ত্রগুলি পালি ভাষায় রচিত। 10. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লোথাল। দেখো, লোথাল হলো প্রাচীন সিন্ধু সভ্যতার একেবারে দক্ষিণ পূর্ব দিকের একটি বিখ্যাত শহর ও বন্দর। এটি বর্তমান গুজরাট রাজ্যের ভাল প্রদেশ নামক এলাকায় অবস্থিত। এখানকার বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এক বিরাট শহর। নাম্বার 11, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লাহোর অধিবেশনে 1930-এ। ভারতীয় জাতীয় কংগ্রেসের এই অধিবেশনে অর্থাৎ লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল। দেখো, পণ্ডিত জওহরলাল নেহরু নেতৃত্বে সভাপতিত্বে 1929 সালে লাহোর কংগ্রেসের অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। রাবি নদীর তীরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয়। নাম্বার 12, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সংস্কৃত। এইবার হচ্ছে আমাদের ভূগোল থেকে কিছু প্রশ্ন রয়েছে, তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। ভূগোলের প্রথম প্রশ্ন অর্থাৎ নাম্বার 30 প্রশ্ন হচ্ছে, টোটাল নাম্বার 13, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে এই বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা বক্সা টাইগার রিজার্ভ এই পশ্চিমবঙ্গে এটা অবস্থিত। নাম্বার 14, বলা রয়েছে 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? এর সঠিক উত্তর হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে গেছে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 10 ডিগ্রি চ্যানেল একটি প্রণালী বা চ্যানেল। এটি ছোট আন্দামান দ্বীপ ও কার নিকোবর দ্বীপের মাঝে অবস্থিত। চ্যানেলটি প্রায় 151 কিলোমিটার চওড়া। এই চ্যানেল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দুটি দ্বীপপুঞ্জ যথা আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। চ্যানেলটি সর্বনিম্ন 10 কিলোমিটার চওড়া। নাম্বার 15, নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? অর্থাৎ রবি শস্য নয় মানে কি? খারিফ শস্য। এই দেখো, গম এটা হচ্ছে রবি শস্য, সর্ষে এটাও রবি শস্য, ডাল রবি শস্য, অর্থাৎ এইগুলো আমরা শীতে প্রচণ্ড চাষ করা হয়। কিন্তু তুলা এটা হচ্ছে রবি শস্য নয়, এটা হচ্ছে খারিফ শস্য। অর্থাৎ বর্ষা ঋতুতে এই তুলা সাধারণত চাষ করা হয়, কারণ এই তুলা চাষের জন্য জলের অত্যন্ত প্রয়োজন। দেখো, এইদিকে বাম দিকে লেখা রয়েছে আমার খারিফ ফসল, আর ডান দিকে লেখা রয়েছে রবি ফসল। খারিফ ফসল হচ্ছে খারিফ শস্যকে বর্ষার শুরুতে বপন করা হয়, ফলে এবং ফসল হিসাবে বর্ণনা করা যেতে পারে, অর্থাৎ বর্ষার ঋতুতে এটা সাধারণত বপন করা হয়। আরও কি দেওয়া রয়েছে? রবি ফসল এটা কিন্তু বর্ষার শেষে অর্থাৎ শীতের শুরুতে বা শীতের মৌসুমে এটা বপন করা হয়। খারিফ ফসল এর প্রধান ফসলগুলো যেমন আমরা এখানে দেখা রয়েছে ভাত বলতে অ্যাকচুয়ালি চাল, ভুট্টা, তুলা, চীনাবাদাম, জোয়ার, বাজরা এগুলো হচ্ছে খারিফ ফসল যা বর্ষা ঋতুতে চাষ করা যেতে পারে। আর রবি ফসল হচ্ছে গম, মটর, ছোলা, তৈলবীজ এবং বার্লি ইত্যাদি, এইগুলো হচ্ছে রবি ফসল। খারিফ ফসল এটি হচ্ছে বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে জল এবং গরম আবহাওয়া প্রয়োজন। রবি ফসল এটা হচ্ছে উষ্ণ জলবায়ু বীজের অঙ্কুরোদ্গম এবং শীতল জলবায়ু বীজের বৃদ্ধির জন্য প্রয়োজন। খারিফ ফসল কখন বপন করা হয়? বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই মাসে। আর রবি ফসল যেটা শীতের শুরুতে, ঠিক অক্টোবর এবং নভেম্বর মাসের শুরুতে। খারিফ ফসল কখন কাটা হয়? ঠিক শীতের শুরুতে বা শীতের শুরুতেই কেটে নেওয়া যাবে, সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ শীতের মরশুমে। আর রবি ফসল কী করা হয়? সাধারণত এটা গরমের শুরুতে এটা কেটে নেওয়া হচ্ছে, মার্চ এপ্রিলে।
এবার হচ্ছে সংবিধান থেকে আসা আমাদের একটি প্রশ্ন, সেটা দেখে নিই কী প্রশ্ন এসেছিল। বলছে নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত বা অ্যাডাপ্টেড হয়েছিল? এটার সঠিক উত্তর হচ্ছে, অনেকগুলো অপশন রয়েছে দেখো, ডিসেম্বর 31, 1950, 26শে জানুয়ারি 1949, নভেম্বর 26, 1949 এবং জানুয়ারির 26, 1949। এর সঠিক উত্তর হচ্ছে নভেম্বরের 26, 1949। এটা গৃহীত হয় এবং কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950-এ, যেটা আমরা 26শে জানুয়ারি তাই প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তো গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949। এবং তাহলে এই যে সংবিধান, অর্থাৎ জওহরলাল নেহেরু তখন ছিলেন প্রধানমন্ত্রী, 1947 সাল থেকে তিনি প্রধানমন্ত্রী পদে রয়েছেন। কিন্তু এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ তৎকালীন রাজ্যপাল ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম ভারতের আমাদের রাষ্ট্রপতি, এবং তার হাতে তুলে দেওয়া হয়েছিল এই খসড়াটা। ডক্টর বি.আর. আম্বেদকর যেহেতু রচনা করেছিলেন, এবং ওই দিন থেকে নাগরিকত্ব নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ 15টি ধারা কার্যকরী হয়। বাকি সংবিধানের অংশ কার্যকরী হয় 26শে জানুয়ারি 1949-এ, 1950-এ কার্যকরী হয়। অর্থনীতি, এই অর্থনীতি থেকে একটা প্রশ্ন আসা, জাতীয় প্ল্যানিং কমিশন বা প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত করা হয়েছিল? 1948 রয়েছে, 49 রয়েছে, 50, 51 এইভাবে দেওয়া রয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে 1950 সালে জাতীয় প্ল্যানিং কমিশন স্থাপিত করা হয়েছিল। এই প্ল্যানিং কমিশন গঠিত হয় 1950 সালে 15ই মার্চ। তো 1 জানুয়ারি 2015-তে প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ যেটা গঠিত করা হয়েছে, এটা আমাদের কেন্দ্র সরকারের আন্ডারে যেহেতু। তো পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালে 15ই মার্চ। 1 জানুয়ারি 2015-তে প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত করা হয়। এটাই আমাদের শেষ প্রশ্ন এই ভিডিওতে। তো কারা কোনখান থেকে দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমার ভিডিও বানানোর আরও এক্সপিরিয়েন্স বাড়বে, বা বাড়াতে আরও আমি ইন্টারেস্টেড থাকব। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো।